ওকে, তাহলে পি ব্লক মৌল কোনগুলো বলে জানো? পি ব্লক মৌল, পি ব্লক মৌল বলে হচ্ছে, পি ব্লক মৌল বলে হচ্ছে কোনগুলা? যাদের সর্ববহিস্থ স্তরে NS(X) NP(Y) মানে সর্বশেষ ইলেকট্রনটি পিতে প্রবেশ করছে তারা। তাহলে এই মৌলগুলোর সংখ্যা কত? এখানে পি ব্লক মৌলে, পি ব্লকে মৌলের সংখ্যা কত আছে? পি ব্লকে মৌলের সংখ্যা আছে হচ্ছে 36টি আছে। কয়টা আছে বলো? 36টা মৌল আছে। পি ব্লকে মৌলের সংখ্যা আছে কয়টা? 36টা মৌল আছে আর কি, বুঝছো? ঠিক আছে, এখন তো ভাইয়া বিপদ, পি ব্লকের মধ্যে তো অনেক জিনিসপত্র আছে আর কি, অনেক জিনিসপত্র আছে। তার মধ্যে একটু লিখে রাখি, পি ব্লকে কি আছে? আমাদের কাছে ধাতু আছে। পি ব্লকে কি আছে? ধাতু আছে। আমাদের কাছে পি ব্লকে কি আছে? অধাতু আছে। পি ব্লকে অধাতু আছে। আবার পি ব্লকে অপধাতু আছে, অপধাতু আছে, অপধাতু আছে, বা এটার নাম আবার উপধাতুও বলে, ইংরেজিতে বললে মেটালয়েড বলে আর কি এটাকে। আবার এখানকার মধ্যে কি আছে? নিষ্ক্রিয় গ্যাস আছে। অনেক জিনিসপত্র এখানে, হ্যাঁ, সবচেয়ে বেশি জিনিসপত্র হচ্ছে এই ব্লকটার মধ্যে আছে, নিষ্ক্রিয় গ্যাস এখানে আছে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস এখানে আছে, এটা আমরা মোটামুটি এখানে বুঝলাম। 4টা জিনিসপত্র আমাদের কাছে আছে আর কি। অপধাতুর এক্সাক্ট সংখ্যাটা কত এটা তোমার বই থেকে দেখে নিতে পারলে একবার ভালো। আমরা একটু নেট থেকে সার্চ করে দেখবো না কি অবস্থা হয় এখানে। আপাতত চালাই একটু আগে, চলো। হ্যাঁ, আচ্ছা, একটু তুমি এদিকে আসো। তাহলে আমাদের কাছে যদি এই গ্রুপটা নিয়ে পড়াশোনা করতে হয়, অনেকগুলো জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে হবে, তো তো আমি এইদেরকে একটু আলাদা করে নিয়ে গেছি অলরেডি। হ্যাঁ, আমি এদেরকে অলরেডি আলাদা করে নিয়ে গেছি। যেমন এখান থেকে 2টা জিনিসের দিকে ফোকাস দিতে হয়, তো আমি সেই 2টা জিনিসগুলোকে একটু আলাদা করে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আদ্র বিশ্লেষণ এবং অক্সাইডটা এখান থেকে আমরা পরে পড়বো আর কি, আলাদা করে পড়বো, বুঝছো? তার আগে একটু বলে রাখি, আসো, তোমাদের কাছে যদি কিছু কথাবার্তা যদি বলে, হ্যাঁ, গ্রুপ 12, গ্রুপ 13 এই জিনিসগুলো নিয়ে যদি বলে, গ্রুপ 12 না 13 নিয়ে আর কি, 13 নিয়ে যদি বলে, ধরো বোরনের যে গ্রুপটা আছে, তাহলে বোরন থেকে বোরন ট্রাইক্লোরাইড হয়, বোরন ট্রাইফ্লোরাইড হয়, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হয়, এই জিনিসগুলো যে আছে, এরা আবার কি জানো? এরা হচ্ছে অষ্টক অপূর্ণ অবস্থায় আছে। এদের মধ্যে কি আছে? অষ্টক সংকোচন ঘটছে। অষ্টক অষ্টক কি আছে এদের মধ্যে? কি আছে? অষ্টক, এদের মধ্যে আছে হচ্ছে অষ্টক, অষ্টক সংকোচন। এখানে অষ্টক সংকোচন ঘটছে কেন বলো তো? কারণ এদের কেন্দ্রীয় পরমাণুগুলোর মধ্যে কি হয়, যতটা ইলেকট্রন থাকার কথা, 8টা ইলেকট্রন থাকলে ভালো, 8-এর তুলনায় কম আছে, এই জন্য বলছে এখানে কি হয়, অষ্টক সংকোচন ঘটছে। এই সকল তথ্য একটু মনে রাখতে হবে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, রাখলাম ভাইয়া, কোনো সমস্যা নেই। এবার আপনি আমাদের কাছে এখানে বলেন যে এখানে অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা মনোমার, বাট এইটা ডাইমার বলে একটা জিনিসপত্র আছে। এই ভদ্রলোকের একটা কি আছে? ডাইমার আছে। ডাইমারটা কোনটা? Al2Cl6, এটা হচ্ছে তার ডাইমার। তার ডাইমারের গঠনটা আবার আমাদের দেখা লাগে আর কি, এই গঠনটা। এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? অ্যালুমিনিয়াম আছে এখানে 3টা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 3টা না 2টা? 2টা। আচ্ছা, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের বাইরের শেলে ইলেকট্রন কয়টা আছে? অ্যালুমিনিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে হচ্ছে 3টা। অ্যালুমিনিয়ামের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা? 3টা ইলেকট্রন আছে। আচ্ছা, আর ক্লোরিন আছে কয়টা? 6টা। এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, আবার আমার কাছে আছে এই যে একটা ক্লোরিন, তারপর আছে কি এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, হইলো? ওকে, এখন এইখানে মুক্তজোর ইলেকট্রন আছে এই ক্লোরিনের বাইরে কয়টা বলো তো আছে? মুক্তজোর ইলেকট্রন আছে হচ্ছে 6টা আছে। কয়টা? 6টা মুক্তজোর আছে, আর একটা আছে হচ্ছে বিজোড় আছে আর কি এখানে। প্রত্যেকটা আমি 6টা ইলেকট্রন, মুক্তজোর ইলেকট্রন 3টা, 6টা মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? একটা বিজোড়, একটা বিজোড়, একটা বিজোড়, একটা বিজোড়, 3টা জোড়া। তারপরে কি হবে? এই যে একটা বিজোড় দিছি আর 3টা জোড়া দিতে হবে আর কি, এটার জন্য 3টা জোড়া দিতে হবে। এটার মধ্যে কি হবে? একটা বিজোড়, 3টা জোড়া দিতে হবে, 3টা জোড়া দিতে হবে। একটা বিজোড়, 3টা জোড়া দিতে হবে, 3টা জোড়া দিতে হবে, 3টা জোড়া দিতে হবে আর কি, বুঝছো? ওকে, এখন তুমি ঘটনার মধ্যে একটু আসো আমার কাছে, যে ভাইয়া ভালো করে বুঝছেন, এই যে এখানে একটা বিজোড় ছিল, যে বিজোড়ের সাথে এটা একটা সমযোজী বন্ধন, এইটা একটা সমযোজী বন্ধন, এইটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এইটা একটা সমযোজী বন্ধন, এইটা একটা, এখানে একটা বিজোড় আছে তার সাথে সমযোজী বন্ধন হয়েছে আর কি। তাহলে সমযোজী বন্ধন কয়টা হইলো? 6টা সমযোজী বন্ধন হয়েছে। আচ্ছা, এইবার তুমি একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, এইখানে এর এক জোড়া ইলেকট্রন এর সাথে মিলে এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, এর এক জোড়া ইলেকট্রন এর সাথে মিলে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে কি হলো? সন্নিবেশ সমযোজী বন্ধন হলো কয়টা? 2টা। সমযোজী বন্ধন হলো কয়টা আমাদের কাছে? 6টা। মোট মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে হিসাব করে দেখো, 3টা, 6টা আর 2টা, 8টা,
8টা আর 2টা 10টা, 10 আর 3 13, 13 আর 3 16টা আর কি। বুঝছো ঘটনাটা কি? তাহলে ইন টোটালি আমাদের কাছে এই ঘটনাগুলো এখান থেকে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আমরা গ্রুপ 13 নিয়ে আরও কিছু কথাবার্তা মনে রাখতে পারি। কীরকম কথা মনে রাখতে পারি? যেমন ধরো বোরনের অক্সাইড আছে হয়, অ্যালুমিনিয়ামের অক্সাইড হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যেগুলো পূর্ব পরবর্তীতে, বাট তবু একটু হালকা লিখে রাখতেছে। এটা হচ্ছে অ্যাসিডিক হয়, এই অক্সাইডটা অ্যাসিডিক হয়, বাট এইটা আবার হচ্ছে অ্যামফোটেরিক হয়, অ্যামফোটেরিক হয়, মানে এটা হচ্ছে উভধর্মী অক্সাইড হয়, হচ্ছে এটা হয় যে উভধর্মী অক্সাইড একটা হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ থেকে যেটা যেটা দেখলাম সেটা কি ছিল? এটা ছিল গ্রুপ 13 সম্পর্কে কথাবার্তাগুলো ছিল আর কি। কাদের নিয়ে কথাবার্তা ছিল? গ্রুপ 13 নিয়ে কথাবার্তা ছিল। কাকে নিয়ে কথাবার্তা ছিল? গ্রুপ 13 নিয়ে কথাবার্তাগুলো ছিল। এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব হচ্ছে কোথায় বলো তো? এবার আমরা যাব হচ্ছে গ্রুপ 14 নিয়ে কথা বলবো, গ্রুপ 15 নিয়ে কথা বলবো, এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে আর কি। বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝছো? গ্রুপ 13 নিয়ে কথাবার্তা বলে ফেলছি এখানকার মধ্যে। এবার যাচ্ছে গ্রুপ 14 এর কথাবার্তাগুলো বলার জন্য আর কি। গ্রুপ 14 এর কথাবার্তাগুলো বললে কার্বনের একটা অক্সাইড হয় এইটা, সিলিকনের একটা অক্সাইড হয় এইটা। আচ্ছা এইটাও গ্যাস অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, বাট এইটা হচ্ছে আমাদের কাছে গ্যাস, এটা হচ্ছে আমাদের কাছে গ্যাস, আর এটা হচ্ছে আমাদের কাছে কঠিন, এটা হচ্ছে আমাদের কাছে কঠিন। বুঝছো কেন এটা হয়েছে? কারণ এই জায়গার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, ঠিক আছে? আর এইটা যেটা হয়, এইটা একটা পলিমারীয় দৈত্যাকার অণু, এটা একটা পলিমারীয় 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 বিশালাকার বা দৈত্যাকার, বিশালাকার বা দৈত্যাকার জালিকাকার অণু, দৈত্যাকার জালিকাকার একটা অণু। এই জন্য এটা কি হয়, কঠিন আকারে থাকে আর কি। এটাতে থাকলো সমস্যা নেই। তার মধ্যে যদি আবার বলি CCl4 এর সাথে পানি যদি দাও, CCl4 এর সাথে পানি দিবা, এখানে কোনো রিয়াকশন হবে না। আবার তুমি যদি SiCl4 যেটা আছে এর সাথে তুমি যদি পানি দিয়ে দাও, তখন দেখবা এখানকার সাথে বিক্রিয়াটা করবে। SiOH4, এই ভদ্রলোক নাম সিলিসিক অ্যাসিড, এর সাথে হচ্ছে আবার কি হয়, HCl উৎপন্ন হয় 4টা। হ্যাঁ, তাহলে 4 মোল এটা লাগবে আর কি। বুঝছো যে Si এর সাথে Cl-টা OH দিয়ে সরাই দিলে SiOH4, এরকম ঘটনা এখানে ঘটবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যদি বলি আবার সিলিকনটা হচ্ছে আমাদের একটা একটা সেমি কন্ডাক্টর। সিলিকন আমাদের কাছে কি একটা সেমি কন্ডাক্টর আর কি। তাহলে এটা নিয়ে আমাদের কোনো ডাউট আছে? আরো কোনো ডাউট নেই। তাহলে আমরা মোটামুটি ধরো যে এই যে গ্রুপ 14 সম্পর্কে এগুলো তথ্য হয়, আরো কিছু তথ্য হইতেও পারে, তো আমরা সেই তথ্যগুলো হালকা একটু লিখবো। যেমন কার্বনের আছে, কার্বনের রূপভেদ হলো কি আমাদের কাছে আছে? কার্বনের রূপভেদ আমাদের কাছে আছে, নাম হইলো গ্রাফাইট, কার্বনের রূপভেদ। কারণ আরেকটা রূপভেদের নাম কি আমাদের কাছে? ডায়মন্ড হচ্ছে কার্বনের আরেকটা রূপভেদ। গ্রাফাইট যেটা আছে এটা হলো sp2 হাইব্রিডাইজড, ডায়মন্ড যেটা আছে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। এইটা যেটা আছে এটা বিদ্যুৎ পরিবহন করে, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। আর এটা কি বিদ্যুৎ পরিবহন করে না, এটা মনে রাখতে হবে। তো মোটামুটি ধরো যে গ্রুপ 14 সম্পর্কে এই তথ্যগুলো একটু আমরা গুছায় মনে রাখতে চাই, ঠিক আছে? ওকে, এবার যাই গ্রুপ 15 নিয়ে কথাবার্তা বলি। চলো গ্রুপ 15 নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। হ্যাঁ, গ্রুপ 15 নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, তারপর আমরা সামনের দিকে আগাবো। আসো, গ্রুপ 15 নিয়ে কথাবার্তা বলতে হবে। গ্রুপ 15 এর মূল, আচ্ছা আমরা তো ভাগ লিখে দিতে পারলে ভালো হতো না? এইটা যেটা লিখছিলাম এটা ছিল গ্রুপ 13। এইটা যেটা ছিল এটা হলো গ্রুপ 14 নিয়ে কথাবার্তা বলছে আর কি। গ্রুপ 14 নিয়ে কথাবার্তা বলছি, তো খুশি হয়েছো? হ্যাঁ, ওকে ঠিক আছে। এইটা যেটা লিখতেছি এটা হচ্ছে গ্রুপ 15 নিয়ে কথাবার্তা বলতেছি। গ্রুপ 15 নিয়ে কথাবার্তা বলতেছি আমরা। গ্রুপ 15 এর মৌল ভদ্রলোকগুলো কারা কারা যেন আছে? নাইট্রোজেন আছে, নাইট্রোজেন N2 আকারে থাকে, ফসফরাস আবার P4 আকারে থাকে আর কি। এটা তাদের কি ভৌত অবস্থায় যখন থাকে তখন তারা এই অবস্থায় থাকে আর কি। এটা সো নাইট্রোজেন বন্ধন শক্তি যেটা, হ্যাঁ এইটা কত? এটার বন্ধন শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল। যদি প্রশ্ন হয় নাইট্রোজেন তাহলে কি হবে? নাইট্রোজেন তাহলে হচ্ছে কি, নাইট্রোজেন হচ্ছে মোস্টলি ইনার্ট। কেন এটা হচ্ছে মোস্টলি ইনার্ট বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে? কেন? কারণ 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 ভাইয়া ও হচ্ছে যে শক্তিটা কেমন লাগে, অনেক বেশি পরিমাণে শক্তি লাগে, এটা মোস্টলি ইনার্ট অবস্থায় থাকলো। তারপর যে আমরা কথার মধ্যে আসি, এই নাইট্রোজেনের যে অক্সাইডগুলো হয় 5টা অক্সাইড হয়। নাইট্রোজেনের অক্সাইড কয়টা হয়? নাইট্রোজেন অক্সাইড কয়টা? 5টি। নাইট্রোজেন অক্সাইড কয়টা হয়? 5টা। কি কি?
এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এবার হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, আবার কি হয় নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, আবার এটা ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। হ্যাঁ, এইটাকে বলা হয় যে অ্যানহাইড্রাইড বলা হয়, এটাকে নাইট্রাস অক্সাইড বলা হয় এটাকে। এটার নাম হচ্ছে লাফিং গ্যাস, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে লাফিং গ্যাস, তোমরা যেটাকে বলো। হ্যাঁ, হাসার জন্য একটা গ্যাস, সেটা হচ্ছে কোনটা H2N2O, এটা হচ্ছে হাসার জন্য একটা গ্যাস, তাই না? আচ্ছা, বুঝছি। এরপরে তথ্যের মধ্যে যদি আসো, নাইট্রোজেন আর কার জন্য, ফসফরাসের ক্ষেত্রে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, NCl3 হয়, বাট NCl5 হয় না, কারণ এখানে 2D অসম্ভব, তাই কারণ এখানে কি 2D নিং, 2D যদি না থাকে, 2D না থাকলে ইলেকট্রন যাবে কেমনে, এই জন্য এটা হয় না, তাই না? আবার ধরো PCl3 হয়, PCl5 হয় না, PCl5ও হয়। তার মানে এখান থেকে প্রশ্ন হইতে পারে এটা হয়, এটা হয় না কেন, এটা হয়, এটা হয় না কেন, এরকম প্রশ্ন হইতে পারে সিকিউ এর মধ্যে, তখন তোমাকে সুন্দরভাবে লিখতে হবে আর কি, বুঝছো? তখন তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে এই তো অনেকগুলো জিনিসপত্র আমরা অলরেডি দেখে ফেলছি। আসো, ফসফরাসের ক্ষেত্রেও অক্সাইড হয়, তাহলে P2O3 একটা অক্সাইড হয়, আবার P2O5 একটা অক্সাইড হয়, কারণ এটা তো পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, সবগুলো জারণ মান সম্পর্কে কথাবার্তা আমরা লিখে রাখছি আর কি। তাই এটাও এসিডিক, আবার এটাও হচ্ছে এসিডিক আর কি। ঘটনা কি ক্লিয়ার? বলো ক্লিয়ার? বুঝতে পারতেছো কথাগুলো কি কি বলতেছিলাম ভাইয়া? ওকে, সমস্যা নেই। তারপরে যদি আমরা আসি, ধরো যে নাইট্রোজেন আছে আমাদের কাছে, একটা দিয়ে বিক্রিয়া দিলে নাইট্রোজেন সাথে অক্সিজেন দিলে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, তাই না? ধরো নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করছে, প্রথম ধাপে নাইট্রিক অক্সাইড, তারপরে এটা হয়। এটা কিন্তু ভাইয়া মানে ঝামেলাপূর্ণ একটা বিক্রিয়া আর কি। এটা আমাদের হচ্ছে যে পরিবেশ রসায়ন পড়তে গেলে আমরা এই বিক্রিয়াটা দেখবো, বিক্রিয়াটা ঝামেলাপূর্ণ বিক্রিয়া। আবার ধরো যে হাইড্রোজেন বিক্রিয়া দিলাম, তখন এখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, কন্ডিশনগুলো আমরা লিখে নেই আর কি, বুঝছো? আমরা এখানে ক্লোরিন বিক্রিয়া দিলাম, তখন আমরা এখান থেকে NCl3 পাবো, এই তো। যদি সরি, তো এই বিক্রিয়াগুলো মনে রাখতে পারলেই হবে, আমাদের মনে রাখার দরকার নেই, সামনের দিকে আমরা আগেই, ঠিক আছে, মোটামুটি সামনের দিকে আমরা একটু আগে, বুঝছো? এইবার আসো, তাহলে এটা গেল। এবার গ্রুপ 15 গিয়েছে, এবার গ্রুপ 16 নিয়ে একটু কথাবার্তা বলি। গ্রুপ 16 নিয়ে একটু কথাবার্তা বলি। গ্রুপ 16 এর মধ্যে কে কে আছে বলো তো আমাকে একটু। গ্রুপ 16 এর মধ্যে আছে হচ্ছে আমাদের কাছে অক্সিজেন আর সালফার, না অক্সিজেনের O2 একটা রূপভেদ, আবার হচ্ছে কি আর একটা O3 একটা রূপভেদ, এটা হচ্ছে ওজোন গ্যাস, এটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস দেখতে কি রকম? ওজোন গ্যাস দেখতে হচ্ছে এইরকম, ওজোন গ্যাস দেখতে হচ্ছে এটা হচ্ছে ওজনের একটা গঠন, ঠিক আছে, মাথায় রেখে দিও। আবার সালফার যদি, সালফার হচ্ছে S8 আকারে থাকে আর কি, ঠিক আছে, সালফার S8 আকারে থাকলো। তাহলে এবার যদি আমরা কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলি, ধর H2O হয়, আবার H2SO হয়, H2O মানে হচ্ছে এটা কেমন, এটা হচ্ছে তরল প্রকৃতির হয়, এটা হচ্ছে কেমন হয়, এটা হচ্ছে তরল প্রকৃতির হয়। আবার H2S যেটা হয়, এটা আবার গ্যাস প্রকৃতির হয় আর কি। এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে, এটার মধ্যে কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে, এর মধ্যে কি হাইড্রোজেন বন্ড নাই, হাইড্রোজেন বন্ড নেই, এই জন্য আর কি ঘটনাটা ঘটে, বুঝছো? ওকে, তারপরে কি হবে? তারপরে এখানে আরো অনেকগুলো তথ্য, পড়াশোনা করার মতো অনেক কিছু আছে। অক্সিজেন হচ্ছে এমনটা জিনিস, ওর সাথে যারই বিক্রিয়া দাও মোটামুটি ও বিক্রিয়াগুলো করে আর কি, বুঝছো? যারই বিক্রিয়া দাও ও কি করে, সাধারণত বিক্রিয়াগুলো করে। সো আমাদের কাছে এই জায়গায় পড়ার মতো অনেক জিনিসপত্র আছে। এদেরকে চ্যালকোজেন বলা হয়, এদেরকে বলা হয় কেন, আকরিক উৎপন্নকারী। যে কোনো একটা আকরিক নিলে দেখা যাবে যে এদেরকে তুমি পাবা, এদেরকে তুমি একটা কি পাবা, তুমি এদেরকে পেয়ে যাবে আর কি, এরকম ভাবে। তো আমরা ডিটেলসে এখানে না পড়ে আর সামনে আরো পড়তে পারবো, হ্যাঁ, যতটুকু জায়গা দরকার পড়বে। আমরা এখানেই হচ্ছে গ্রুপ 17টা লিখি, হ্যাঁ। অলরেডি আমরা বেশি ডিপে ঢুকে গিয়ে যাচ্ছিলাম, যে প্রত্যেকটা গ্রুপের ভিতরে ঢুকার দরকার ছিল না এতটা, তবে আমরা ঢুকে ফেলছি আর কি, ঠিক আছে। সো যাই হোক, পরেতে গেলে আসলে বোঝা যায় না যে কখন কি করব না করব, ঠিক আছে। তো তখন দেখা যায় যে কখনো কখনো একটু বাড়তি পড়ে ফেলছি, মনে হতে পারে যে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু দরকার তার থেকে বাড়তি চলে যাচ্ছিলাম আর কি, যাওয়ার দরকার নেই সবসময়ের জন্য, হ্যাঁ। এবার যদি আমরা এখানে আসি, গ্রুপ 17 নিয়ে কথাবার্তা। গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন বলে। হ্যালোজেন মানে হচ্ছে কি এক্স দিয়ে প্রকাশ করে, এক্স মানে হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, তাই তো? আচ্ছা, আগে দুই আমরা বলে রাখি, এগুলো ভৌত অবস্থায় কিভাবে থাকে, F2 আকারে আছে। এটা ভৌত অবস্থায় কি আকারে থাকে, Cl2 আকারে থাকে। এটা ভৌত অবস্থায় কি অবস্থা থাকে, এইটা থাকে। আয়োডিনটা কি অবস্থা থাকে, H2 আকারে থাকে। তার মধ্যে যদি বলে রাখতে চাই
তার মধ্যে যদি বলে রাখতে চাই, এই ভদ্রলোক হচ্ছে গ্যাস আকারে থাকে, এই ভদ্রলোক হচ্ছে গ্যাস আকারে থাকে, এই ভদ্রলোক হচ্ছে লিকুইড আকারে থাকে, এই ভদ্রলোক হচ্ছে সলিড আকারে থাকে। তাহলে গ্যাস গ্যাস, লিকুইড, সলিড, সলিড। তাহলে কারো মনে হতে পারে প্রশ্নটা এটা যে ভাইয়া এই যে হ্যালোজেনগুলোর ভৌত অবস্থা ডিফারেন্ট কেন, এটাকে ব্যাখ্যা করতে হবে আর কি। এর মূল কারণটা কি, যত তুমি নিচ থেকে উপরের দিকে যাও, একটা গ্রুপের নিচ থেকে যত উপরের দিকে যাও, তত কি হয়, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকারটা বাড়ে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তিটাও বাড়ে। তো এদের অণুর আকারটা বাড়ে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণটাও বাড়ে। তো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যত বাড়বে, তাহলে কি হবে, আমি কি বলি তোমাকে একটু লিখে দিতে পারলে আমার সুবিধা হবে আর কি, তাই না? কারণ তোমরা দেখো যে পেঁচাই ফেলবা, পেঁচাই ফেললেই বিপদ। এই প্রশ্ন আসার চান্স আছে। ধরো যে আমরা কি, এটা তো গ্রুপের ক্ষেত্রেই বলছে, বাট দাগটা একটু ভিন্ন দিকে হয়েছে। এটা ধরলাম আকারের ক্ষেত্রে দাগ দিচ্ছি, আকারটা তাহলে কি হয়, এই বাম থেকে ডানে গেলে আকারটা বাড়তেছে, তাই না? একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে এর আকারটা বড়। আমরা বললাম হচ্ছে কি, যার আকারটা বড়, বললাম হচ্ছে কি যার আকারটা বড়, যার আকারটা বড় তার হচ্ছে আবার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্সটাও বেশি হয়। যার ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হবে, ও তো আসলে কি কাছাকাছি থাকবে, আর যত কাছাকাছি থাকবে তত ও কি হবে, সলিড হবে আর কি। আর এটা তাহলে কি হবে, এটা গ্যাসের দিকে যাবে, গ্যাস হয়ে থাকবে আর কি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল একটা পরিস্থিতি, এটা গেল একটা পরিস্থিতি। এবার তুমি আমারে আরেকটা কথা বলো যে এই হ্যালোজেনগুলোর থেকে আমরা আর কি কি শুনতে পারি। ধরো HX, তার সাথে দিলাম অ্যাকোয়াস দিলাম, এটা হচ্ছে কি নাম, এর নাম হবে হচ্ছে হ্যালো অ্যাসিড হবে, এর নাম হবে হচ্ছে কি, এর নাম হবে হচ্ছে হ্যালো অ্যাসিড হবে এই ভদ্রলোকের। কি নাম, হ্যালো অ্যাসিড। আচ্ছা হ্যালো অ্যাসিড মানে কি, হ্যালোজেনগুলোর অ্যাসিড। এদের তীব্রতার ক্রম যদি আমাকে ব্যাখ্যা করতে বলে যে হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতার ক্রম ব্যাখ্যা করো, তখন তুমি কি বলবা, HF অ্যাকোয়াস। আচ্ছা HCl অ্যাকোয়াস, আবার কি বলতেছি, HBr অ্যাকোয়াস, HI অ্যাকোয়াস, তাই না? ওকে ওকে ওকে। আচ্ছা HI এর অ্যাকোয়াস, তার মানে হচ্ছে কি বলতো বাবা এই ঘটনাটা। তো যদি বলা হয় এদের মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা, অ্যাসিডের তীব্রতা বুঝবো কেমনে, যে যত দ্রুত H+ দান করে সেইটা তত তীব্র হয়, যে যত দ্রুত H+ দান করে সেটা তত কি হয়, তীব্র হয়। লিখে রাখো কথাটা। তাহলে যেটার ফ্লোরিনের আকার ছোট, আয়োডিনের আকারটা হচ্ছে বড়, তাহলে হচ্ছে কি এই হাইড্রোজেনটাকে কে কত স্ট্রংলি আকর্ষণ করে থাকবে, ফ্লোরিন থাকবে নাকি আয়োডিন থাকবে? ডেফিনেটলি ফ্লোরিন থাকবে। যত স্ট্রং আকর্ষণ আছে ফ্লোরিন এবং হাইড্রোজেনের মধ্যে, তত কম দ্রুত বের হবে। তাহলে এখান থেকে তাহলে কি দ্রুত বের হবে, তাহলে যার যেখান থেকে দ্রুত বের হইতে পারবে ওইটাই তোমার কাছে কি তীব্র, তীব্র অ্যাসিড। তাহলে সবচেয়ে তীব্রতা বেশি কোনটা হবে, HI এর তীব্রতা সবচেয়ে বেশি হবে। তাহলে তীব্র অ্যাসিড কোনটা, এইটা, এটা হচ্ছে তীব্রতা বেশি, এটা হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে তীব্রতা, এটা হচ্ছে তীব্রতা বেশি। বুঝছো, এটা কি তীব্রতা বেশি? বুঝতে অসুবিধা আছে কোনো নেই? তাহলে আমরা মোটামুটি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে কথাবার্তা বলতেছিলাম। 15 হয়েছে, 16 হয়েছে, 17 হয়েছে। এ পাশে কি বলছিলাম আবার, আমরা 13 and 14 নিয়ে কথাবার্তা বলছি। বাকি আছে হচ্ছে একটা গ্রুপ বাকি আছে, তার নাম যেন কি, তার নাম আমি জানি না, তার নাম হচ্ছে কি গ্রুপ 18, গ্রুপ 18, গ্রুপ 18 যেন কোনটা, নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা ছিল ওইটা, নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা ছিল এটা। এই গ্রুপটার মধ্যে যারা আছে তাদেরকে কি বলতেছে, এই যে হিলিয়াম আছে, তারপর নিয়ন আছে, তারপরে ধরো আর্গন আছে, তারপরে হচ্ছে ক্রিপ্টন আছে, তারপরে হচ্ছে জেনন আছে, রেডন আছে, এরকম এরাই তো আছে। আচ্ছা এদের একটা নাম আছে, এদের নাম বলা হইলো নিষ্ক্রিয় গ্যাস বলে, এদের নাম বলা হইলো নিষ্ক্রিয় গ্যাস বলে। আচ্ছা নিষ্ক্রিয় গ্যাস বলে। আচ্ছা এদের আরো নাম আছে, এদের নাম কি আছে, এদেরকে বিরল গ্যাস বলে, মনে আছে নিশ্চয়ই, তখন লিখছিলাম। এদেরকে কি বলা হয়, বিরল গ্যাস বলে। এদেরকে আবার কি বলা হয়, অভিজাত বা নোবেল গ্যাস বলে, অভিজাত বা নোবেল গ্যাস বলে। এখন প্রশ্ন হইল আমাদের খ নাম্বারের জন্য বলতে পারে এদেরকে ব্যাখ্যা করে বলো যে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে কেন, বিরল গ্যাস বলে কেন, অভিজাত গ্যাস বলে কেন। হ্যাঁ ব্যাখ্যাগুলো কিন্তু ডিফারেন্ট হবে। নিষ্ক্রিয় গ্যাস, বিরল গ্যাস, বিরল গ্যাস মানে কি, আমাদের বায়ুমণ্ডলে যদি কথা চিন্তা করে দেখি, ধরো যে বায়ুমণ্ডলে যদি কথা চিন্তা করে দেখি, বায়ুমণ্ডলের যদি কথা চিন্তা ভাবনা করে দেখি, তত কি আছে আমাদের কাছে, আমাদের কাছে নাইট্রোজেন আছে হইলো 78%, হ্যাঁ, তারপরে আমাদের কাছে অক্সিজেন আছে হচ্ছে কত 21%, আমাদের কাছে আদার্স গ্যাস যেগুলো আছে, আদার্স গ্যাস এরা কত <1%, তাহলে 1%-এর কমে আছে হচ্ছে আমাদের কাছে অন্যান্য গ্যাসগুলা। তাহলে বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ তাহলে কেমন হলো, অনেক অনেক কম।
বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ তাহলে কেমন হলো, অনেক অনেক কম না? যেহেতু পরিমাণটা কম এই জন্য এটাকে বিরল গ্যাস বলতেছে আর কি। এখানে অন্য কিছু ব্যাখ্যা নিয়ে আসা যাবে না। এবার আসো নিষ্ক্রিয় গ্যাস কেন বলতেছে, কারণ এর কাঠামোটা হচ্ছে কি NH2NP6 এরকম একটা কাঠামো আছে। এই কাঠামোটা ভাঙতে গেলে বেশি শক্তি দরকার পড়ে। অর্থাৎ এখানে একটা কথা বলতে পারি, এর আয়নীকরণ শক্তি কেমন, এটা কথা বলতে পারি এই গ্যাসগুলোর ক্ষেত্রে, এই গ্যাসগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি, এই গ্যাসগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কেমন, অনেক বেশি, অনেক বেশি। আয়নীকরণ শক্তি কেমন, অনেক বেশি। আয়নীকরণ শক্তি যদি অনেক বেশি হয় তাহলে এটাকে বেশি এনার্জি দরকার পড়বে। তাহলে মোস্টলি ওরা কি থাকবে, বায়ুমণ্ডলে বা নর্মাল তাপমাত্রা ও চাপে এইটা ইনার্ট থাকবে বা গ্যাসীয় থাকবে আর কি, সরি ইনার্ট থাকবে বা নিষ্ক্রিয় থাকবে আর কি। এই জন্য বলছে কি নিষ্ক্রিয় গ্যাস বলতেছে। এবার আসো অভিজাত গ্যাস বলতেছে কেন, অভিজাত গ্যাস কেন বলে, বড়লোক গ্যাস বলছিলাম, তার মানে কি ঘটনাটা, ও হচ্ছে বড়লোক। আমরা আসলে জীবনে বড় হয়ে কি হইতে চাই, আমরা জানি জীবনে বড় হয়ে কি হইতে চাই? তোমাকে তারা জিজ্ঞাসা করো তুমি জীবনে বড় হয়ে কি হইতে চাও? এই প্রশ্নের উত্তর কেউ লিখবা আমাকে, আমি জীবনে বড় হয়ে এইটা হইতে চাই, যা মনে আসছে ওটাই লিখবা, আমি দেখতে চাই, একটু কমেন্টে দেখতে চাই। একটা জিনিস ভেবে দেখো, আমরা জীবনে বড় হয়ে কি হইতে চাই এটা ভাবার সুযোগে পাইনি আজ পর্যন্ত। আমার আব্বা আমারে কি বলছে, আমার আম্মা আমারে কি বলছে, বড় ভাই আমারে কি বলছে, বড় বোন আমারে কি বলছে, আমি এটা হইতে চাইছি, বা পাশের বাসার কাউকে দেখে মনে হয়েছে এটা এটা হইতে চাইছি আর কি। আমি কি হইতে চাই এই প্রশ্নটা কখনো যেমন আমি নিজেকে করি নাই, আমাকেও কেউ করে নাই আর কি, বুঝছো? দ্যাটস ওয়াই দেখা যায় যে আমরা মনে হয় যে আমি যাদের ধরো যে এলাকার মধ্যে ধরো পাকা বাড়ি নেই আর কি, পাকা বাড়ি মনে হচ্ছে বিল্ডিং নেই, হ্যাঁ, তাদের মনে হয় যে কি বিল্ডিং থাকলে ওরা বড় লোক, তাহলে এরকম একটা জিনিস হইতে হবে আর কি, বুঝছো? কারো বাসার মধ্যে ধরো কোন এলাকায় ধরো যে ডুপ্লেক্স বাড়ি নেই, তার মনে হচ্ছে না এরকম একটা বাড়ি থাকতে হবে আর কি, এরকম। আবার ধরো যে কারোর কাছে গাড়ি নেই, তার মনে হচ্ছে এরকম একটা জিনিস থাকতে পারলে ভালো হইতো আর কি, এরকম। তো অন্য কারো কিছু একটা আছে, ওইটা থেকে ডিজায়ার তৈরি হয়, ডিজায়ারকে আমরা পরবর্তীতে গোলে কনভার্ট করি আর কি এটা। কিন্তু আমি জীবনে বড় হয়ে কি হইতে চাই এই প্রশ্নের উত্তর আই ডোন্ট থিঙ্ক সো যে তোমার কাছে হচ্ছে অমুকের কি আছে এটা তোমার থাকতে পারলে ভালো হইতো, এটা তোমার কাছে অ্যান্সারটা হওয়ার কথা না। অ্যান্সার কি হবে, তুমি যে কাজটা করলে পজিটিভ এনার্জি পাও, যে কাজটা করলে তুমি ভালো থাকো, যে কাজটা করলে তুমি সন্তুষ্টি লাভ করতে পারো, তো ওই কাজটা তুমি করো, এটাই তোমার জীবনে বড় হয়ে তোমার ওই কাজটাই করতে থাকা উচিত। কথা বুঝতে পারতেছো? সেটা যদি তোমার রিক্সা চালাই যদি হয় তাহলে তুমি এটা করো, তোমার যদি গান করেই যদি হয় তুমি গান করো, তোমার যদি কবিতা করে হয় তুমি কবিতা করো, ফুটবল খেলে যদি হয় ফুটবল খেলো, টিচিং যদি হয় টিচিং দিয়ে করো, হোয়াট এভার দ্যাট পার্টিকুলার থিং, যা তোমাকে একটা কি দিবে, একটা পজিটিভ এনার্জি দিবে। কিন্তু আজকে ধরলাম, আজকে আমার বাবা বা আমার মা আজকে আমাকে বললো তুমি জীবনে বড় হয়ে একজন ডাক্তার হবে আর কি, এটা আমাকে তারা বলে দিল, বাট আমি বিলিভ করলাম না যে আমার আসলে এটা হওয়া দরকার, আমি এটা জানি না আর কি। বাট আমার কাছে আমার ইন্টারেস্টটা হচ্ছে এইটা যে হচ্ছে আমি মানে নতুন নতুন কিছু আবিষ্কারের দিকে যুক্ত হয়ে থাকবো, আমি হচ্ছে ল্যাবে গিয়ে বুধ হয়ে থাকবো, ঠিক আছে। কিন্তু আমাকে যখন বলা হলো যে মানব সেবার জন্য আসলে ডাক্তারিটা করতে হবে, তো তখন আসলে আমি তাদের কথার উপর ভিত্তি করে হয়তো বা ডাক্তার হয়েও গেলাম, কিন্তু আলটিমেটলি ওই কাজ করতে গিয়ে আমি স্যাটিসফাইড থাকতেছি না, আমি আমার নিজেকে খুঁজে পাচ্ছি না আর কি। এরকম ঘটনা কিন্তু হর হামেশাই ঘটে, হর হামেশাই এই ঘটনাগুলো ঘটে আর কি, বুঝছো? তোমরা যখন বড় হবা তোমাদের কারোর সাথে এবার এই ঘটনাও ঘটতে পারে এটা। তো এই জন্য দেখো, বাবা মা যা চান তারা আলটিমেটলি তোমাদের ভালোটাই চান, বাট তারা এইটা কখনো চান না যে তোমার জীবনটা আসলে নষ্ট হয়ে যাক আর কি, এটা। বাট তোমাকে বুঝাইতে হবে, তোমাকে বুঝতে হবে, তাদের সাথে কথা বলতে হবে আর কি। তুমি কখনো ভুল পথে যাইও না, হ্যাঁ, ভুল পথে যাওয়ার আগে তাদের সাথে কথা বলো, বুঝছো? কোনো বাবা মা কারণ আজ পর্যন্ত এমন কোনো বাবা মা পাবা না যার ছেলে মেয়েটা আসলে খারাপ চাইছে আর কি, কিন্তু এমন ছেলে মেয়েও খুঁজে পাওয়া যাবে যে বাবা মার খারাপ চাইছে। কথা বুঝছো? সো এই জন্য তুমি জীবনে বড় হয়ে কি হতে চাও এটা ডিসাইড করার দায়িত্বটা আসলে তোমার। বাট তুমি যদি এখন ডিসাইড করতে না পারো, বাবা মার সাথে কথা বলো, তাদেরকে বলো যে জীবনে বড় হয়ে কি কি হওয়া যায়, কি 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 হব, এটা নিয়ে তুমি হয়তো জানো না এখনো, কোনো সমস্যা নেই, বাবা মার সাথে কথা বলো, বড়দের সাথে কথা বলো, যে জীবনে বড় হয়ে কি কি হওয়া যায় আর কি, এই পেশাগুলো হওয়া যায়, ওই পেশাগুলো হওয়া যায় আর কি, এটা। তো এই যে জিনিসগুলো না, আজকে আমি হয়তো বা তোমাকে বলে ফেলতেছি একজন ছেলে হিসেবে, বাট আমিও তো একদিন বাবা হচ্ছে, তখন আমার যে সন্তান হবে তাকে আমি আসলে কি জবাবটা দিব যে আসলে তুমি জীবনে বড় হয়ে কি হবা। দ্যাটস ওয়াই তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেলে গেলে আমি যে জিনিসটা তোমাকে একটু দেখাই বলি, হ্যাঁ, সরি তোমাদের সময় নিলাম একটু, তোমাদের সময় নিলাম, যে আমি জিনিসটা উদ্যোগ নিচ্ছি একটা, জানি না আসলে কতদূর আল্লাহ পাক নিয়ে যাবে আমাকে জীবনে, আল্লাহ পাক আমাকে কতদূর নিয়ে যাবে এই কাজটা করতে গেলে আমি জানি না। তো তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে এসে, তোমার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এসে একটু যদি আসো নিচে, দেখবা এই একটা চ্যানেল আছে, জিরো টু হিরো বলে একটা চ্যানেল আছে আর কি, বুঝছো? এই চ্যানেলটা হচ্ছে
আমার নিজের একটা পার্সোনাল কাজের জায়গা একটা। তো এখানে আমার একটা উদ্দেশ্য আছে, কি জানো? উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমি বাংলাদেশ থেকে, হ্যাঁ, যতগুলো প্রফেশনের মানুষ আছে, তো সবগুলো প্রফেশনের মানুষ থেকে একজন একজন করে ডিসাইড করব, যারা তার জায়গায় সে মনে করে সে একজন একটা হিরো আর কি, বুঝছো? বা তার সামনে যে মানুষগুলো থাকে অডিয়েন্সগুলো, তারা মনে করে সে আসলে একটা হিরো। তো ওই মানুষগুলোর সাথে আমি কথা বলবো, তারা কিভাবে এই কাজটা করছে, তাদের লাইভ স্টোরিটা শুনবো। এরকম যতগুলো প্রফেশন হয়, 300 400 যতগুলো হবে, সবগুলোর একটা করে এপিসোড এখানে রেখে দিব আর কি। এই এপিসোডগুলো তোমাদের জন্য শুধুমাত্র না, এটা হচ্ছে আমি আমার পরবর্তী প্রজন্ম, পরের যারা মানুষজন থাকবে তাদের জন্য আর কি, যাতে করে আমি আমার পরবর্তী প্রজন্মকে এইটা বুঝাইতে পারি যে আমি জীবনে কি হইতে পারি নাই, তোমাকে ওইটা হইতে হবে, আমি এইটা বলবো না, বরঞ্চ জীবনে কি কি হওয়া যায় এই হচ্ছে লিস্টগুলো আছে, আমি এই মানুষগুলো নিজের চোখে পাইছিলাম, এইগুলোর তুমি সবটা শোনো। শোনার পরে তোমার যেটা ভালো লাগবে, যেটা তোমার সাথে রেজোনেট করে, তোমার মনে হচ্ছে তোমার এটা হওয়া উচিত, তুমি ওইটা হও আর কি। আমি এইরকম একটা আসলে চিন্তা ভাবনা থেকে এই জিনিসটা স্টার্ট করছিলাম যে এটা আসলে কিছু করা যায় কিনা। জানি না এরকম কতজনকে পাবো, এই পর্যন্ত 3টা এপিসোড করে ফেলছি, হ্যাঁ, আরেকটা অত লোডিং আসতেছে, বাট কতদূর কি করতে পারবো জানি না, বাট এরকম একটা টার্গেটটা আছে। সো আমরা কথাবার্তা শুরু করছিলাম কেন? বিকজ অফ অভিজাত গ্যাস থেকে আর কি, তাই না? অভিজাত মানে হচ্ছে বড়লোক মানুষ, ওইরকম একটা মানুষ হইতে হবে। তাহলে বড়লোক মানুষটার ক্ষেত্রে তার সর্ববহিস্থ স্তরে কাঠামো কেমন? NH2NP6, NH2NP6, তাহলে এইরকম একটা কাঠামো আছে। তাহলে এই কাঠামোটা অন্যান্য মৌলগুলা সবাই এই কাঠামোটা অর্জন করতে চায়, যেহেতু সকলে, যেহেতু 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 কি বললাম, যেহেতু সকল মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা হচ্ছে যে শেয়ারের মাধ্যমে, হ্যাঁ, সকল মৌল এই কাঠামো অর্জন করতে চায়, এই কাঠামো অর্জন করতে চায়, এই কাঠামো অর্জন করতে চায়, অর্জন করতে 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 চায়। এই জন্য তাকে আমরা কি বলি? তাকে আমরা অভিজাত গ্যাস বলি বা নোবেল গ্যাস বলি আর কি, বুঝছো? যেহেতু সবাই ওর মতো হতে চায়, এই জন্য একে এই কথাটা বলা হয়। গেল। এবার তুমি আসো একটা কথা, তাহলে ভাইয়া এদের গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাস, তো নর্মালি ওরা তো কোনো যৌগ থাকার কথা না, বাট আমি দেখতেছি ওদের যৌগ আছে। হ্যাঁ, ওদের যৌগগুলো কি রকম? যেমন ধরো জেননের ক্ষেত্রে যৌগ আছে, জেনন ডাইফ্লোরাইড আছে, জেনন টেট্রাফ্লোরাইড আছে, জেনন অক্সিফ্লোরাইড আছে। কেন? কারণ এইগুলা কেন আছে? কারণ হচ্ছে কি, এদের যত ওই গ্রুপটা নিচের দিকে যাবা তত তার আয়নীকরণ শক্তির মানটা কমে, এনার্জি দিলে ওখানে যৌগ আসার একটা চান্স আছে আর কি। এর বাইরেও এই যে এইটার ক্ষেত্রে, এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যৌগ আছে আর কি, সেটা বলো ক্লাথ্রেট যৌগ। আজান দিচ্ছে, আমরা আজানটাও শুনি, আমি লিখতে থাকি একটু আর কি, হ্যাঁ। ওকে, এখন তুমি দেখো ক্ল্যাথের যৌগ কাকে বলে? এইটা একটা কেজ টাইপ যৌগ, মানে খাঁচার মতো একটা যৌগ, যেখানে ছোট একটা অণু আটকা পড়ে আর কি, এটা বুঝছো? তো আমরা তৈরি করতেছি, তুমি আমার লেখাটাকে প্যাটার্নটাকে ফলো করিও, তাহলে ভালো হবে। হ্যাঁ, লেখার প্যাটার্নটাকে ফলো করিও, তাহলে তোমার জন্য একটু বেটার হবে। আচ্ছা, এই জায়গাগুলোতে এটা হচ্ছে একটা বেনজিনের একটা পার্ট ছিল, এটা কি ছিল? একটা বেনজিনের একটা পার্ট ছিল, বেনজিন। এইখানে একটা বেনজিনের একটা পার্ট হচ্ছে এটা, এটা হচ্ছে বেনজিন একটা।
এটা হচ্ছে বেনজিন, হ্যাঁ সরি, এটা হচ্ছে বেনজিনের একটা পার্ট, এটা তো বেনজিন দিলাম এইখানেও, তাহলে এটা একটা বেনজিনের একটা পার্ট, বেনজিনের একটা পার্ট, বেনজিনের একটা পার্ট, এটা পার্ট দিলাম এরকম। তো এখানে ঘটনাটা কি ঘটছে দেখছো? ঘটনা যেটা ঘটে সেটা হলো এরকম, এই যে এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, এখানে একটা আছে হাইড্রোজেন বন্ধন আছে, এটা একটা আছে হাইড্রোজেন বন্ধন আছে, তিনটা হাইড্রোজেন বন্ধন এখানে আছে আর কি, বুঝছো? তাহলে এই যে একটা মাঝখানে একটা কেস বা খালি জায়গা তৈরি হয়েছে, এটার মধ্যে আর্গন গ্যাসটা আটকা পড়ে, আর্গন গ্যাসটা আটকা পড়ে আর কি। তো আর্গন গ্যাস অবরুদ্ধ হয়েছে বা আটকা পড়ছে, এই পুরো কাঠামোটাকে বলতেছে ক্ল্যাথ্রেট যৌগ। তো ক্ল্যাথ্রেট যৌগ নাথিং লাইক দ্যাট, শুধুমাত্র হচ্ছে যে গ্রুপ 18 এর ক্ষেত্রেই হয়, হ্যাঁ অন্য ক্ষেত্রেও হতে পারে, বাট এটা একটা খাঁচার মতো একটা যৌগ হবে, যেখানে কি হবে, যেখানে হচ্ছে একটা ছোট গ্যাস অণু আটকা পড়বে। এখানে হিলিয়াম গ্যাসটা আটকা পড়ে না, আর্গন গ্যাসটা আটকা পড়ে আর কি। সো এই জিনিসটাকে সুন্দরভাবে লিখবা, বুঝবা, বুঝে এই গঠনটার কথা মাথায় রাখবা আর কি, বুঝছো? ওকে, তাহলে আমরা মোটামুটি এস আর পি ব্লক মৌলটা সম্পর্কে স্টাডি করে ফেলছি। এবার আমাদের ক্ষেত্রে তার সিকিউ এবং এমসিকিউ নিয়ে কথা বলতে হবে। আসো দেখি পারি কি পারি না আমরা। আমি তো পারি না, তোমরা দেখো কি করতে পারো, চেষ্টা করে দেখো আর কি। পি ব্লক মৌলের সংখ্যা কয়টা আছে? পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা, তখন আমরা বলছিলাম, তাই না? তারপরে হচ্ছে পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? অধাতুর সংখ্যা বেশি এস ব্লকেও আছে, পি ব্লকেও আছে। এস ব্লকে হচ্ছে কি হাইড্রোজেনটা আছে, তাই না? পি ব্লকের মধ্যে তো ভাই অনেকগুলো আছে আর কি, এখানে পি ব্লকের মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, তাহলে সেটা কোনটা হবে? পি ব্লকের মধ্যে আসলে এইটা আছে আর কি, পি ব্লকের মধ্যে, বুঝছো? এটা আছে পি ব্লকের মধ্যে আর কি। আচ্ছা গেল, তারপরে কি আছে বলো তো? তারপর হচ্ছে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসে পি ব্লকের মৌল নয়? পি ব্লকের মৌল নয়, দেখো এই হিলিয়ামটাই তো শুধুমাত্র হচ্ছে এস ব্লকে, বাকিগুলো হচ্ছে পি ব্লকের। আচ্ছা, নিচের কোনটি মৃৎক্ষার মৌল? মৃৎক্ষার মৌল হচ্ছে কোনটা? ক্যালসিয়াম। পর্যায় সারণী কোন শ্রেণীর মৌলগুলো মুদ্রা ধাতু নামে পরিচিত আর কি? গ্রুপ 11 গুলা, এটা আমরা আগেও পড়ে আসছিলাম। সো আমরা যেহেতু ভাগ করছি নিজের মতো, দ্যাটস ওয়াই কিছু কোশ্চেন আসলে এই পাশাপাশ হয়েছে। এস ব্লকের মৌলের সংখ্যা কতটা? এস ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 14টা, এটা আমরাও পড়ছিলাম, তাই না? তারপরে হচ্ছে কি আমাদের কাছে প্রশ্ন যদি আসে এদিকে, সেটা কোনটা? এটা, এই যে এক্স মানে হচ্ছে কোনো একটা মৌলের কথা বলছে, এক্স মানে হচ্ছে কোনো একটা মৌলের কথা বলছে। n-2s2 n-2p6 এরকম একটা মৌলের কথা বলছে আর কি, বুঝলাম। এক্স হচ্ছে একটা ক্লাথ্রেট যৌগ গঠন করে কেন? তার মানে এটা আমাদের কাছে হচ্ছে হ্যালোজেনের মানে আর্গনের কথা বলছে, যেহেতু আমরা আর্গন দিয়েই কথাবার্তা বলছি, আর্গনটাই গেছে। তো ক্লাথ্রেট যৌগ গঠন করে কেন ব্যাখ্যা করো আর কি, তাই না? সো আর্গন কেন ক্লাথ্রেট যৌগ গঠন করছে? এর আকারটা, এটা একটা গ্যাস অণু, ছোট গ্যাস অণু, বাট ওর হচ্ছে আকারটা তুলনামূলক বড়, মানে হিলিয়ামের মতোই, শুধু ছোট না আর কি এটা। তো দেখা যাচ্ছে যে কি, যখন এরকম হ্যাঁ একটা বেনজিনের মধ্যে যখন দুইটা পাশাপাশি কার্বনে ওএইচ থাকে, দুইটা পাশাপাশি কার্বনে যখন দুইটা কি থাকে, ওএইচ থাকে, তখন এরা এরকম তিনটা বেনজিনের সাথে পাশাপাশি দুইটা কার্বনে ওএইচ আছে, এরা পাশাপাশি বসে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে মাঝখানে একটা খালি জায়গা তৈরি করে। ওই খালি জায়গার মধ্যে আর্গন আটকা পড়ে ওখানে একটা যৌগ তৈরি করে আর কি, ঠিক আছে? ওটাকে বলছে ক্লাথ্রেট যৌগ বলে। তা শুধু আর্গনে কেন করছে? কারণ আর্গনের আকারটা একটু বড়, বাট ও আটকা থাকতে পারে এখানে, বাট ওখানে কে পারে না? ওটা হচ্ছে যে কি হিলিয়ামটা পারবে না আর কি। সো বি কেয়ারফুল, এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে লিখতে হবে, কারণ গঠনটা আমি কিন্তু লিখে দিছিলাম, ওই গঠন তুমি আগেরটাই লিখে এখানে লিখলেই দেখবে যে শেষ হয়ে গেছে আর কি, বুঝছো? ওকে, তারপর কি বলছে দেখো, YZ5 BZ5, হ্যাঁ YZ5 গঠন করলেও BZ5 গঠন করে না কেন? প্রথম কাজ হচ্ছে উদ্দীপক আমাদেরকে সলভ করা লাগবে আর কি আমাদেরকে। তারপরে হচ্ছে কি, এই যে ABCD এগুলোকে নির্ণয় করা শিখতে হবে। 2 নাম্বার পর্যায়ের মধ্যে 14 নাম্বার গ্রুপ, 3 নাম্বার পর্যায়ের 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার গ্রুপ। জেড তাহলে দেখো 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার গ্রুপের মধ্যে আছে, তাহলে এটা জেড হচ্ছে আমাদের কাছে ক্লোরিন, তাহলে জেড হচ্ছে আমার কাছে ক্লোরিন পাইলাম। তারপরে কি ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে আমাদের কাছে 3 নম্বর গ্রুপের এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ফসফরাস, তাহলে ওয়াই হলো আমাদের কাছে ফসফরাস, আগে সুন্দরভাবে বের করে নিবা। তারপরে আমাদের কাছে বি যেটা আছে, বি হচ্ছে আমাদের কাছে নাইট্রোজেন। তাহলে প্রশ্ন কি, অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন, আগেটা বের করে নিবা, বের করে নিলেই 1 মার্ক কিন্তু। হ্যাঁ YZ5 গঠন করে মানে হচ্ছে পি, বলছে কি YZ5 হয় মানে PCl5 PL5 হয়। আবার কি বলছে, কিন্তু BZ5 হয় না, BZ5 হয় না মানে তাহলে হচ্ছে NCl5 হয় না কেন?
তুমি আমারে বলো কেন হয় না? কারণ নাইট্রোজেনের ক্ষেত্রে তো আসলে হওয়ার চান্স নাই। নাইট্রোজেনের ক্ষেত্রে কত আছে? এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। তাহলে যদি ভাঙতে হয় হইতে হয় তাহলে এইটাকে ভাঙতে হবে, এইটাকে ভেঙে ধরলাম তুমি ভাঙতে চাচ্ছ ভাঙলা, তো তুমি ভাঙতে চাচ্ছ ভাঙলা, তো ভাঙে কোথায় যাবে সে আর কি, কোথায় যাবে? যাওয়ার জন্য তো তার 2d তো এখান থেকে নাই, তার তো 2d সম্ভব না। তার মানে যেহেতু তার d অরবিটাল নাই, তার মানে কি ভাই ওই জায়গাটায় ভেঙে এখানে একটা, এখানে তিনটা, এখানে একটা হওয়ার চান্স নেই। এটা না হওয়ার দরুন 5টা বিজোড় ইলেকট্রন নাই, এই জন্য আসলে NCl5 হয় না আর কি, বুঝছো? আমরা কথা বলছিলাম তখন, ওকে, এটা তখন আমরা কথা বলছিলাম। এবার আসো, YZ5 গঠনগুলো BZ5 করে না কেন? প্রশ্ন সেম হয়ে গেছে, প্রশ্ন সেম হয়েছে, বাট উদ্দীপকটা একটু আলাদা আর কি। আমরা উদ্দীপকটা নির্ণয় করি, কারণ যেহেতু প্রশ্নটা একটু ইয়ে হয়ে গেছে এখানে, বুঝছো? অনেকগুলো জিনিসপত্র টাইপ করলে না এরকম হয় মাঝে মধ্যে। এটার প্রশ্নটা, এটা কোন বোর্ডের প্রশ্ন এটা জানি না এই মুহূর্তে। সো তোমরা একটা যে কাজটা করবা, এটার জন্য যদি খুঁজে পাও তাহলে দেখবা উদ্দীপক সলভ করি আমরা এখানে। আসো, যে কি হয়েছে, 14 নাম্বার গ্রুপ আছে, 16 নাম্বার গ্রুপ আছে, তাহলে 2 নাম্বার এইটা হচ্ছে আমাদের গ্রুপ, হ্যাঁ বি কেয়ারফুল, এখানে কিন্তু উল্টাপাল্টা করে দিয়েছে। এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে 14 আর গ্রুপটা হচ্ছে 16, পর্যায়টা হলো 2, পর্যায়টা হলো আমাদের কাছে 3। 2 নম্বর পর্যায়ে 14 নম্বর গ্রুপে যেটা আছে এইটা তাহলে কে? এটা হচ্ছে কার্বন, তাহলে এখানে এ হচ্ছে আমাদের কাছে কার্বন। তাহলে 16 নম্বর গ্রুপে আছে 2 নম্বর থেকে, তাহলে হচ্ছে সি হইলো আমাদের কাছে অক্সিজেন। বুঝছো ঘটনা এটা কি? বুঝো নাই এখনো? তাহলে দাঁড়াও, তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় এইখানে যাইতে হবে, কিন্তু এইখানে যাইতে হবে। দেখো দেখো এখানে কি ছিল, এই যে 2 নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বারে কে আছে? 2 নাম্বার পর্যায়ের মধ্যে ভুল লিখছি না, দাঁড়াও, এটা হচ্ছে পর্যায় 1 2 3 4, ওকে। 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে আছে হচ্ছে অক্সিজেন, তাহলে সি হচ্ছে অক্সিজেন। তারপরে কি আছে, 2 নাম্বার পর্যায়েরই 14 নম্বর গ্রুপে আছে কার্বন, তাহলে সি মানে কার্বন আর অক্সিজেনের কথাই ওখানে বলছে আর কি, বুঝছো? এটা পুরোটা কি সুন্দরভাবে মাথার মধ্যে নিয়ে নিয়ে কিন্তু কাজ করতে হবে, বুঝে বুঝেও কাজ করতে হবে আর কি এখানে, হ্যাঁ। তাহলে কার্বন আছে আর হচ্ছে অক্সিজেন আছে আর কি, তাহলে একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন। কোশ্চেন যেহেতু নাই, তাহলে হচ্ছে যে এখানে অ্যান্সার করতে পারতেছি না যে এখানে ঘটনাটা কোন দিকে যাবে বা না যাবে। যদি কোশ্চেনটা থাকতাম তাহলে এখানে অ্যান্সার করতে পারতাম, বাট এই সলভগুলো করাটা হচ্ছে তোমার কাছে চ্যালেঞ্জ, এটা দিয়ে একটু ফোকাস দিবা আর কি, বুঝছো? সো আমরা আসলে এইচএসসি টার্গেট করে আগাচ্ছি যেহেতু, তো একটু গোছানোভাবে আমরা একটু পড়ি। অক্সাইডগুলো তুমি যদি যাও তো কয়েক টাইপের অক্সাইড পাবা আর কি। যেমন ধরো যে একটা সাধারণ একটা অক্সাইড হইতে পারে, তাই না? সাধারণ একটা অক্সাইড, সাধারণ অক্সাইড হইতে পারে, সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড, ওকে। আরেকটা কি হইতে পারে, ধরো আমি বলতেছি পার অক্সাইড একটা হইতে পারে, পার অক্সাইড হইতে পারে, পার অক্সাইড হইতে পারে। আচ্ছা, তারপর কি হইতে পারে বলো? সুপার অক্সাইড হইতে পারে, সুপার অক্সাইড হইতে পারে, সুপার অক্সাইড হইতে পারে। তারপরে হচ্ছে মিশ্র অক্সাইড হইতে পারে, মিশ্র অক্সাইড হইতে পারে। তাহলে একটা দুইটা তিনটা চারটা, অলরেডি অক্সাইড অনেকগুলো পড়ছি আমরা এখানে। তারপরে ধরো যে তোমাকে বলতেছি অ্যাসিডিক একটা অক্সাইড হইতে পারে, অ্যাসিডিক বা অম্লীয় অক্সাইড, হ্যাঁ, অ্যাসিডিক অক্সাইড হইতে পারে, অ্যাসিডিক অক্সাইড হতে পারে। তারপরে বেসিক অক্সাইড হতে পারে বা ক্ষারীয় অক্সাইড হতে পারে, বেসিক অক্সাইড হতে পারে। আবার ধরো যে তোমার কি হতে পারে, হ্যাঁ, নিরপেক্ষ অক্সাইড হতে পারে, নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ অক্সাইড হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে উভধর্মী অক্সাইড হতে পারে, উভধর্মী, উভধর্মী অক্সাইড হতে পারে। ইন টোটালি আমরা অনেকগুলো অক্সাইডের নাম এখানে লিখছি, তাই না? ইন টোটালি আমরা অনেকগুলো অক্সাইডের নাম এই জায়গাটায় লিখছি। এই অক্সাইডগুলো আমাদের এমসিকিউতেও হইতে পারে, আবার দেখা যাচ্ছে সিকিউতেও হইতে পারে, বুঝছো? আচ্ছা, সবগুলোরই আমাদের এক্সাম্পল লেখা লাগবে, সবকিছুরই আমার একটু একটু করে এক্সাম্পল লিখতে হবে আর কি এখানে। তো সাধারণ অক্সাইড বলতে তুমি কোনটাকে বুঝবা আমাকে একটু বলো দেখি। হ্যাঁ, সাধারণ অক্সাইড তুমি কোনটাকে বুঝবা? সাধারণ অক্সাইড বলতে তুমি বুঝবা, সাধারণ অক্সাইড বললে তুমি বুঝবা যার অক্সাইডের অক্সিজেনের জারণ মান হচ্ছে, যার অক্সাইডের জারণ মান হচ্ছে -2, সেটা হচ্ছে সাধারণ অক্সাইডটা আর কি, বুঝছো? আবার ধরো যার ধরো যে -1 সেটা হচ্ছে পার অক্সাইড, যার ধরো -1/2 সেটা হচ্ছে সুপার অক্সাইড। এইরকম ভাবে আর কি জিনিসগুলো যাবে, বুঝছো জিনিসটা? এরকম ভাবে জিনিসগুলা আগাবে আর কি, আমাদেরকেও ওইভাবে আগাতে হবে।
তারা আমি একটু লিখে নিই আর কি, এগুলোতে একটু একটু করে তোমাকে একটু গুছাই দিই, জিনিসগুলো গুছাই দিলে নোট ভালো হইলে পড়তেও ভালো লাগে আর কি, বুঝছো? আচ্ছা, তো ধরো সাধারণ অক্সাইড কোনটা? ধরো যেখানে অক্সিজেনের জারণ মান কত, -2, অক্সিজেনের জারণ মানটা কেমন হবে, -2, এরকম টাইপের হবে আর কি। অক্সিজেনের জারণ মানটা -2, অর্থাৎ তুমি কেমন পাচ্ছ, ধরো সোডিয়াম অক্সাইড এইটা একটা, তারপর ধরো যে পটাশিয়াম অক্সাইড এটা একটা হইতে পারে, তারপরে ধরো তোমার কাছে যে কোনো অক্সাইড হইতে পারে, ধরো ক্যালসিয়াম অক্সাইড, এগুলো আর কি, বুঝছো? আচ্ছা, আবার পার অক্সাইড কোনটা? যেখানে অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -1, সেটা কোনটা? আবার ধরো Na2O2, Na2O2 এইটা, আবার ধরো H2O2, এগুলা অক্সিজেনের জারণ মান এখানে কত আছে, -2 আছে, -1 আছে আর কি। সুপার অক্সাইড কোনটা? যেখানে অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -1/2, তাহলে সেটা কেমন হতে পারে? ধরো Na O2 অথবা KO2, ঠিক আছে? পটাশিয়ামের জন্য হচ্ছে +1, অক্সিজেনের জন্য তাহলে কত হলো, -1, দুইটার জন্য -1 হলে একটার জন্য তাহলে কত হবে, -1/2 হবে আর কি। মিশ্র অক্সাইড কোনটা আছে? ধরো Fe3O4, এইটা আসলে কি, দুইটা অক্সাইডের সমন্বয়ে তৈরি, যেমন ধরো FeO এর সাথে এইটার সাথে তোমার কাছে কি দিলা, এটা হচ্ছে কি Fe2O3, এই দুইটার সমন্বয়ে তৈরি হচ্ছে এটা। এরকম আরো একটা আছে, একটু লিখে রাখতে পারো, Pb3O4, এরকম একটা অক্সাইড আছে, তার হচ্ছে কি সিঁদুরের সঙ্গে, লেড অক্সাইড যেটাকে, হ্যাঁ লেডের মিশ্র অক্সাইড একটা আছে আর কি, বুঝছো? সিঁদুরের সঙ্গে এটা রেড লেড বলে, লিখে রাখতে চাচ্ছ Pb3O4, এটা যেন, এটার নাম কি বললাম, সিঁদুরের সংকেত, এটাকে বলা হয় রেড লেড বলে, রেড লেড বলতেছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে সিঁদুরে থাকে আর কি, এটা সিঁদুরে থাকে, বুঝছো? সিঁদুরে থাকে আর কি, ঠিক আছে? ওকে, এবার ধরো এসিডিক অক্সাইড কোনটা আর কি, হ্যাঁ যারা হচ্ছে পানির সাথে বিক্রিয়ায় এসিড তৈরি করতে পারে তারা হচ্ছে এসিডিক অক্সাইড। যেমন তাহলে এক্সাম্পল দিয়ে লিখি একটু আমরা, আসো। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড একটা এসিডিক অক্সাইড, যেমন ধরো নাইট্রোজেন ডাই অক্সাইড একটা এসিডিক অক্সাইড, যেমন ধরো পটাশিয়াম ফসফরাস অক্সাইড একটা এসিডিক অক্সাইড, যেমন ধরো সালফার ট্রাই অক্সাইড একটা এসিডিক অক্সাইড, এগুলো হচ্ছে এসিডিক অক্সাইড আর কি। আচ্ছা, বেসিক অক্সাইড কোনগুলা? ক্ষার থেকে যে সকল অক্সাইড তৈরি হচ্ছে বা ক্ষারীয় অক্সাইড, যারা কিনা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, যেমন ধরো সোডিয়াম অক্সাইড, হ্যাঁ নর্মাল অক্সাইড যেটা সেটা, তারপর ধরো ক্যালসিয়াম অক্সাইড এইটা, তারপরে ধরো পটাশিয়াম অক্সাইড, এগুলো আর কি, মানে ক্ষারের মৃৎক্ষার ধাতু অথবা আর ক্ষার ধাতু যেগুলো অক্সাইড আছে তারা হচ্ছে তোমার কাছে কি বেসিক অক্সাইড আর কি। নিরপেক্ষ অক্সাইড কোনগুলা? নিরপেক্ষ অক্সাইড কোনগুলা বলো তো? যেমন ধরো পানি, অ্যাসিডিক ধর্মও নাই, ক্ষার ধর্মও নেই। আবার ধরো কার্বন মনো অক্সাইড যেটা আর কি, কার্বন মনো অক্সাইড, হ্যাঁ যেটা নিরবঘাতক বলতেছে, এটাও হচ্ছে তোমার কাছে কি একটা কিটা নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, পাশাপাশি হচ্ছে N2O, এটা হচ্ছে তোমার কাছে কি নিরপেক্ষ অক্সাইড। সো মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এক্সাম্পল লিখছি আর কি। আচ্ছা, এরপরে যদি আসো উভধর্মী অক্সাইড কোনগুলো আছে? Al2O3 উভধর্মী অক্সাইড। আবার ধরো জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। তার মানে আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে মূলত মনে রাখতে হবে হচ্ছে এইটা, এই তিনটাকে বেশি ফোকাস দিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যেভাবে প্রশ্ন করতে পারে যে তুমি যদি একটা পর্যায়ের কথা চিন্তা করো, ওই পর্যায়ের অক্সাইডগুলোর মধ্যে ওই পর্যায়ের অক্সাইডগুলো কোনগুলো হচ্ছে অ্যাসিডিক, কোনটা হচ্ছে বেসিক, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে বলে আর কি। সাপোজ আমি যদি লিখি ধরো তোমারে বললাম থার্ড পর্যায়ের মৌলগুলোর অক্সাইডের প্রকৃতি লিখো। মৌলগুলোর অক্সাইডের প্রকৃতি লিখো। অক্সাইডের প্রকৃতি লিখো। এইটা হচ্ছে প্রশ্ন করছি একটা আর কি, বুঝছো? এখন তুমি তখন কি করবা? তুমি হচ্ছে থার্ড পর্যায়ে কোনটা যেন, সোডিয়াম আছে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, তারপর হচ্ছে সিলিকন আছে, তাই না? তারপরে হচ্ছে কি সিলিকনের পরে সিলিকন হচ্ছে 14, 15 নম্বর হচ্ছে কি ফসফরাস আছে, সালফার আছে, ক্লোরিন আছে। তুমি সবগুলো লিখবা, লেখাবে হচ্ছে মৌলগুলো এইগুলা। তাহলে এদের অক্সাইডগুলো কোনটা? তো সোডিয়ামের অক্সাইড সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3 অক্সাইড লিখলাম। এর অক্সাইড সিলিকন এটা। এর অক্সাইড P2O5 এর অক্সাইড পাইছো। এর অক্সাইড তাহলে কেমন হবে? সালফার ট্রাই অক্সাইড। এর অক্সাইড কেমন হবে? ক্লোরিন হেপ্টা অক্সাইড, তাই না? 7টা অক্সিজেন এখানে আছে আর কি। সবগুলো অক্সাইড হবে সুন্দরভাবে লিখবা। লেখার পরে
তুমি লিখবা যদি আমরা পানির সাথে এখন বিক্রিয়া দিতে যাই, ধরো পানির সাথে যদি আমরা এর বিক্রিয়া দিই তখন এ কি তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, তার মানে যেহেতু এটা ক্ষার তার মানে এটা ক্ষারীয়। আবার ধরো এটার সাথে যদি পানির বিক্রিয়া দিতে যাও, ঠিক আছে, নর্মাল পানি না, বিশেষ মানে গরম পানি দিতে হবে এই জায়গাটায়, দিলে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা লেখা লাগবে না, এভাবে লিখলা আর কি, লিখলাম। তাহলে এই দুইটা তাহলে কি হলো, এই দুইটা হচ্ছে আমার কাছে এই দুইটার যে অক্সাইড, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে বেসিক অক্সাইড পাইলাম আর কি, এখান থেকে পাইলাম হচ্ছে কেমন বেসিক অক্সাইড, কারণ ওরা বেস তৈরি করছে। আচ্ছা, এবার আমরা যদি অন্য কাজ করি একটা, এখানকার সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও, এখানকার সাথে তুমি যদি পানির বিক্রিয়া, তখন কি হবে, ধরো H4SiO4, এটা সিলিসিক অ্যাসিড তৈরি করবে। এটার সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও, এর সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও তখন কি হবে, H3PO4, ফসফরিক অ্যাসিড তৈরি করবে। এর সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও তখন এখানে কি তৈরি করবে, তখন এখানে হচ্ছে H2SO4, মানে হচ্ছে সালফারিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে তুমি যদি পানির বিক্রিয়া দাও তখন কি হবে, তখন হচ্ছে HClO4, পারক্লোরিক অ্যাসিড তৈরি করবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ডান ডান। এবার ঘটনার মধ্যে তুমি আসো, তার মানে ভাইয়া এরা যারা তৈরি করছে এরা সবাই তাহলে কেমন, এরা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড তৈরি করে, এরা সবাই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড তৈরি করে। মাঝখানে একটা আছে, এটা তাহলে কি, এটা অ্যাসিডিক নাকি বেসিক, এইটা আবার লেখা লাগবে আর কি, তাই না? আচ্ছা, তাহলে এটা ব্যাখ্যা করার উপায়টা কি, তুমি একবার এটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা, তুমি একবার এটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবা, একবার তুমি এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া দিবা আর কি, বুঝছো? একবার ধরো তুমি এখানে HCl এর সাথে বিক্রিয়া দিলা, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে মিলে কি তৈরি করলো, AlCl3 তৈরি করবে, আর এর সাথে মিলে পানি তৈরি করবে। তার মানে HCl তো একটা অ্যাসিড, এটা কনফার্ম আমরা আগের থেকে জানি, আর এর সাথে এটা বিক্রিয়া করছে, তার মানে এটা কেমন, এটা তাহলে ক্ষার। আচ্ছা, এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কাছে একটা ক্ষার, তাহলে এটা তাহলে হবে তাহলে কি অ্যাসিড, তৈরি করবে কি সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করবে। তার মানে এইটা দেখে বোঝা যাচ্ছে একবার সে ক্ষারের সাথেও বিক্রিয়া দেয়, একবার সে অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয়। এটা থেকে বুঝতে পারা যায় ও অ্যাসিডিক এবং বেসিক দুইটা প্রপার্টিজে ওর আছে। তাহলে এটার নাম আমরা কি বলে রাখতে পারি, এটার নাম হচ্ছে আমরা বলতে পারি উভধর্মী বা অ্যামফোটেরিক অক্সাইড বলতে পারি আর কি, বুঝছো? তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইডের প্রকৃতি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি কি পারিনি আমরা, পারছি। তো এরকম একটা কিছু পরীক্ষার মধ্যে প্রশ্ন করলেও করতে পারে। খুব অক্সাইডগুলো এই জন্য কি করতে হবে, ভালো করে পড়তে হবে আর কি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাকে একদম ঠান্ডা মাথায় বুঝে বুঝে আগাইতে হবে। এখানে আরও কিছু এক্সাম্পল অ্যাড করে দেওয়া যাবে, এগুলো আমরা এডমিশনের সময় আরও কয়েকটা এক্সাম্পল অ্যাড করে দিব আর কি। আপাতত এইটা আমাদের এইচএসসির জন্য দিয়ে দিতেছে, কথা বুঝতে পারছো? ওকে, এবার তাহলে চলো দেখি কিছু সলভ করা যায় কিনা। যেমন ধরো প্রশ্ন করছে কি, যে এখন দেখো তো, প্রশ্ন করছে হইল কোন আয়নটির জলীয় দ্রবণ কেমন, বর্ণহীন। আচ্ছা, বর্ণহীন, আচ্ছা এটা তো বলে রাখা যাবে না, নর্মালি এটা বলা যাবে না, ঠিক আছে। সাধারণত অ্যাসিডেরও এটা মানে প্রশ্নটা অন্য কিছুর, উদ্দীপকটা হচ্ছে অন্য কিছু আর কি, বুঝছো? এটা প্রশ্নটা ঝামেলা করছে, এটা না, কারণ অ্যাসিডের যৌগটাও দেখা যায় ট্রান্সপারেন্ট হয়, ক্ষারটাও দেখা যায় ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে, ট্রান্সপারেন্ট মানে বর্ণহীন হয় আর কি। সো কোনটি অম্লধর্মী অক্সাইড, কোনটি কি বলছে, অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী মানে ইংরেজিতে বলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে হচ্ছে অ্যাসিডিক বলি আর কি, তাই না? অ্যাসিডিক বলতেছি, তাহলে কি হইতে হবে, অ্যাসিডিক অক্সাইডের জন্য কোনগুলা, সাধারণত অধাতুর অক্সাইডগুলা অ্যাসিডিক হয় আর কি, অধাতুর অক্সাইডগুলা অ্যাসিডিক প্রকৃতির হয়, অধাতুর অক্সাইডগুলো অ্যাসিডিক প্রভাবিত হয়। অধাতুর অক্সাইড কোনটা আছে তাহলে ভালো করে বুঝি একটু, আসো। এইটা যেটা লিখছিলাম এটা হচ্ছে আমাদের কাছে নিরপেক্ষ, আমি সবগুলো একটু আরেকবার দেখাই দিই এখানে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে উভধর্মী, এটা হচ্ছে আমাদের কাছে উভধর্মী বা অ্যামফোটেরিক। আর এইটা হচ্ছে আমাদের কাছে কেমন, এটা হচ্ছে আমাদের কাছে উভধর্মী বা অ্যামফোটেরিক। আর এইটা শুধুমাত্র আমাদের কাছে হইলো অ্যাসিডিক, আমার এটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, এইটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? ওকে, এবার আসো কোনটি মিশ্র অ্যানহাইড্রাইটের এক্সাম্পল আর কি, কোনটি মিশ্র অ্যানহাইড্রাইটের এক্সাম্পল, বুঝছো? তাহলে কোনটা হবে, সেটা হচ্ছে এই যে এইটা মিশ্র অ্যানহাইড্রাইট এক্সাম্পল হচ্ছে এইটা, কোনটা N2O5, এটা হচ্ছে কি মিশ্র অ্যানহাইড্রাইটের এক্সাম্পল। কথা কি ক্লিয়ার কিনা, বুঝছো? ওকে, সো এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? মিশ্র অ্যানহাইড্রাইট কোনটা, N2O5। এর পরেরটাতে যদি আমরা যাই, অক্সাইডের সংকেত কোনটি আর কি, অক্সাইড বলতে সাধারণত বোঝাচ্ছে হচ্ছে নর্মাল অক্সাইডের কথা বলতেছে আর কি। হ্যাঁ, সাধারণত বলছে কোনটা, নর্মাল বা সাধারণত অক্সাইড যেটা হয় সেটার কথা বলতেছে, যেখানে অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে সেটা কোনটা হবে, তাহলে এইটা হবে আর কি, এটা
এটাও তো না, এটাও তো না, এটাও তো না, কারণ এটা হচ্ছে পার অক্সাইডের কথা বলতেছে, বুঝছো? এবার যদি যাই পরের টপিকটাতে আমরা একটু পড়ি, সেটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এটা ইংরেজিতে বলে হচ্ছে কি, ইংরেজিতে বলে হচ্ছে হাইড্রোলাইসিস, বা বলে হচ্ছে কি হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি, তোমার কাছে যে পানির অণু যেটা আছে HOH, হ্যাঁ, এইটা ভাঙবে, এটা যদি অ্যাসিডিক মাধ্যমে তুমি যদি দাও বা ক্ষারীয় মাধ্যমে দাও, তখন কি হয়, এইটা এইচটা H প্লাস আর এটা কি আসলে OH মাইনাস, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাহলে ওই H প্লাস OH মাইনাসটা পরবর্তী সে যুক্ত হবে আর কি। তাহলে আমাদের কাছে যদি আমরা একটু যাই, আমাদের কাছে যদি যাই, ধরো CCl4 এইটা একটা, এর সাথে আমরা পানি দিলাম, এর সাথে আমরা পানি দিলাম, তখন কি হবে আর কি, ঠিক আছে? ওকে, এরপরে SiCl4 এর সাথে হচ্ছে আমরা পানি দিলাম, তখন আসলে কি হবে, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা দিলাম হচ্ছে NCl3 এর সাথে আমরা হচ্ছে পানি দিলাম, তখন কি হবে আর্দ্র বিশ্লেষণ করলে। আবার ধরো আমরা এখানে দিলাম হচ্ছে NF3, আমরা দিলাম হচ্ছে এখানে NF3, তার সাথে পানি দিলাম, তখন কি হবে এটা বলতে হবে। আবার দিলাম PCl3 এর সাথে পানি দিলাম, তখন কি হবে এটা বলতে হবে। আবার তোমার বলতেছি সোডিয়াম ক্লোরাইড এর সাথে আমরা হচ্ছে পানি দিব, তখন কি হবে। এই হচ্ছে প্রশ্নগুলো আর কি। প্রশ্নগুলো বুঝছো তো মনে হয়? প্রশ্নগুলো আগে তো বুঝছো ভালো করে, প্রশ্ন আগে ভালো করে বোঝা লাগবে, তারপর অ্যান্সারের দিকে যাইতে হবে আর কি, বুঝছো? এখানে হইলো প্লাস, এখানে হইলো মাইনাস, এখানে হইলো প্লাস, এখানে হইলো মাইনাস, সব জায়গাতে একই অবস্থা আর কি, তাই না? আচ্ছা, তাহলে কি হইলো, এই মাইনাসটা এসে এখানে যে আসবে, তাহলে এখানে কার্বনের উপরে কি আছে, ফাঁকা ডি অরবিটাল নাই। যদি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল না থাকে, তখন তাহলে কি আর্দ্র বিশ্লেষণ হবে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে নো রিঅ্যাকশন, এখানে কোনো বিক্রিয়া দিবে না, মানে কোনো প্রোডাক্ট নেই। এইখানে যদি যাও, এই যে হচ্ছে প্লাস, এই যে হচ্ছে মাইনাস, এই যে প্লাস, এই যে মাইনাস, তাহলে এই মাইনাসটা এখানে এসে আবার এই প্লাসের মধ্যে আসতে পারবে, কারণ এখানে তো আসলে কি ফাঁকা ডি অরবিটাল আছে। তাহলে কি হবে, এই Cl আর H মিলে HCl এখান থেকে আউট হবে। তারপরে কি হবে, এইখানে 4টা ক্লোরিনকে 4টা OH দ্বারা সরাই দিবে, দিলে তাহলে কি হয়, SiOH4, তাই না? SiOH ব্র্যাকেট দিয়ে লিখলাম 4। এইটার নামই হচ্ছে কি জানো, এটার নামই হচ্ছে সিলিসিক অ্যাসিড। এটার নাম হচ্ছে কি সিলিসিক, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড। কথা কি বুঝছো ভাইয়া? বুঝছো তো? ওকে, তাহলে কি বললাম কথাটা, যে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে, তাহলে হবে আর কি, বুঝছো? কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকা লাগবে। এখানে কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই, এখানে আবার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে। এবার আসো, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। নাইট্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা তো সমান, তাহলে এখন প্লাস, তাহলে কি হবে, যেটা ছোট ওইটা হচ্ছে মাইনাস, যেটা বড় সেটা হচ্ছে প্লাস। তাহলে কি হবে, এই মাইনাসের সাথে এই প্লাস আসবে, তাহলে নাইট্রোজেন থেকে আসবে হচ্ছে অ্যামোনিয়া, আর ক্লোরিন থেকে আসবে হচ্ছে HOCl। এখন তুমি বলবা ভাইয়া এখানেও তো কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই। ব্যাপারটা এইটা না, কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই, আমি আবার কথাটাকে আবার রিভাইজ করতেছি। তখন যেহেতু একটা বলে ফেলছি এটার জন্য কেন্দ্রীয় পরমাণু, বাট এখানকার মধ্যে বললাম কেন্দ্রীয় পরমাণু না, বাইরের পরমাণু। অ্যাকচুয়াল থিং হইলো, যেখানে পজিটিভ, যেখানে 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 পজিটিভ আয়ন আছে, যেখানে পজিটিভ আয়ন, যেখানে পজিটিভ আয়ন আছে, যেখানে পজিটিভ আয়ন আছে, সেখানে সেখানে কি থাকতে হবে, সেখানে সেখানে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে আর কি। সেখানে ফাঁকা ডি অরবিটাল ডি অরবিটাল ডি অরবিটাল থাকতে হবে, ডি অরবিটাল থাকতে হবে। তাহলে ভাই আগে যে বললেন, আগে বললে হইতো, কেন এই দুটোর মধ্যে তো কেন্দ্রীয় পরমাণুটাই পজিটিভ ছিল আর কি। ক্লিয়ার ব্যাপারটা এখন? তাহলে যদি আমরা শুরুটাও বলতে পারি যে ওইটার মধ্যে কেন্দ্রীয় পরমাণু যেখানে পজিটিভ আয়ন হয়েছে, ওইখানে যখন নেগেটিভটা আসবে তখন ওইখানে ফাঁকা ডি অরবিটাল ছিল না, দ্যাটস ওয়াই হয় নাই। এখানে ফাঁকা ডি অরবিটাল যেহেতু আছে, দ্যাটস ওয়াই আসলে কি হয়েছে। এই দুটার মধ্যে আসলে এইটা তো প্লাস, এইটা তো মাইনাস, তাহলে এই প্লাসটার মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে, দ্যাটস ওয়াই ঘটনা ঘটছে, বুঝছো? ব্যালেন্স করে নিয়ে আপাতত। এবার আসো NF3, তাহলে নাইট্রোজেনের পার্টটা কেমন, এটা পার্ট হচ্ছে মাইনাস, এটা পার্ট হচ্ছে প্লাস। এবার বলো, এই যে নাইট্রোজেনের মধ্যে পজিটিভ আসছে, তাহলে এই পজিটিভের মধ্যে যদি নেগেটিভ আসে, তাহলে কি হবে না? হবে না। তাহলে এটা হচ্ছে কি তোমার কাছে কি, এটা তোমার কাছে হচ্ছে নো রিঅ্যাকশন, এটা তোমার কাছে নো রিঅ্যাকশন। আই গেস ক্লিয়ার ব্যাপারে? আচ্ছা, PCl3 তে তাহলে কি হবে বলো তো আমাকে, PCl3 তে তাহলে কি হবে, PCl3 তে তাহলে কি হবে, এইটা বাঁকা বাঁকা লাগতেছে একটু, বুঝছো? এটা একটু বাঁকা বাঁকা লাগতেছে, বুঝছো? এটা একটু বাঁকা বাঁকা লাগতেছে, ঠিক আছে?
ওকে, এখন বলো তো PCl3 তে তাহলে কি হবে? এই যে ফসফরাস আর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তাহলে তো অবশ্যই ঘটবে। তাহলে এখানকার মধ্যে হচ্ছে হাইড্রোজেন আসবে, এখানকার মধ্যে হচ্ছে OH যাবে। ঘটনা এরকম টাইপের না? বুঝছো ঘটনাটা কি? তাহলে এটা তুমি লিখবা, এটা তুমি লিখবা, এই পার্টটা তুমি লিখবা। এটার মধ্যে আমরা আসি, এটা প্লাস এটা মাইনাস, তোমার মনে হবে ভেরি সুন্দর মধ্যে এখানে আসবে OH, এখানে আসবে হচ্ছে H, তার মানে এখানে তো আবার ফাঁকা ডি অরবিটাল আছে না। এই জায়গাটার মধ্যে হচ্ছে কি হবে জানো? এই জায়গায় কোনো বিক্রিয়া ঘটবে না, এই জায়গায় বিক্রিয়া ঘটবে না। পানির অণুগুলো যেমন আছে এই পানির অণুগুলো তেমনই থাকবে। মানে ব্যাপারটা ভাইয়া বুঝিনি, তোমার একটু বলি আগে। এইগুলো তো হ্যালাইট ছিল, তাই? এটাও একটা হ্যালাইট, বাট আয়নিক যৌগের একটা হ্যালাইট। এই হ্যালাইডের মধ্যে তুমি যখন এই হ্যালাইটটার দিকে খেয়াল করবা, দেখবা এটা হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় প্রাপ্ত হ্যালাইট। সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় প্রাপ্ত যে লবণটা হয় বা হ্যালাইট হয়, যেটাই বলো না কেন, হ্যালাইট এক ধরনের লবণ, আরও অনেকগুলো লবণ হইতে পারে। যে লবণটা হবে সেই লবণটাকে তুমি যদি পানির মধ্যে দাও বা আর্দ্র বিশ্লেষণ করতে যাও, আর্দ্র বিশ্লেষিত হবে না। উল্টা তাহলে কি হবে? ওটা আয়নগুলা আয়নিত হয়েছে আর কি, আয়নগুলো কি হয়েছে? আয়নিত হয়েছে এখানে আর্দ্র বিশ্লেষিত হবে না। তাহলে আর্দ্র বিশ্লেষিত কখন হবে? যদি এই লবণের একটা পার্টও যদি কি থাকে, একটা পার্ট যদি এই লবণের দুর্বল অংশ থেকে আসে, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার থেকে আসে, তখন ওই দুর্বল অংশটা এই পানিটাকে ভেঙে এরকম করে বিক্রিয়া করতে পারবে। কিন্তু যেহেতু এইরকম হয় নাই, দুইটাই সবল পার্ট থেকে আসছে, তার মানে বিক্রিয়াটা হবে না। তাহলে মাথায় রাখতে হবে এখানে তাহলে কি ঘটনা ঘটছে বাবা বলো তো? এইখানে তাহলে মাথায় রাখতে হবে এই জায়গাটায় আর্দ্র বিশ্লেষিত হয় না, বরঞ্চ কি হয়? আয়নিত হয়। বরঞ্চ কি হয়? আয়নিত হয়েছে। কি হয়েছে? আয়নিত হয়েছে। এটা কিন্তু পরীক্ষায় MCQতে প্রশ্ন আসলেও আসতে পারে আর কি, মাথায় থাকবে কথাটা। ওকে ওকে, তাহলে এবার আমরা চলো সামনের দিকে আগাই। পরীক্ষায় প্রশ্ন করছে নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয়? ঠিক আছে, কোনটি হবে তাহলে? এই যে SiCl4, এটা আর্দ্র বিশ্লেষিত হবে। এরপরে পরীক্ষায় প্রশ্ন করে PCl5 এর গঠনকালে নিচের কোনটি সঠিক হবে আর কি। গঠনকালে বলছে, দেখো এই যে ফসফরাস আছে, এর বাইরের শেলে আছে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন সাথে 5টি ক্লোরিন তুমি দিলা, 5টা ইলেকট্রনের সাথে তুমি 5টা ক্লোরিন দিছো, 5টা ক্লোরিন দিছো। তাহলে 5টা ক্লোরিন দিলে প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন হইলে তাহলে 2টা ইলেকট্রন ইন্টু 5টা বন্ড, অর্থাৎ 10টা ইলেকট্রন হয়ে গেছে কোথায়? এই যে এইখানে 10টা ইলেকট্রন হয়েছে। কিন্তু আমরা জানি একটা পরমাণুর বাইরে কয়টা ইলেকট্রন হতে হবে? 8টা হলে অষ্টক পূর্ণ হয়। তাহলে 8-এর থেকে বেশি হয়েছে, তাহলে কি হবে? অষ্টক সংকোচন হয়েছে না সম্প্রসারণ হয়েছে? সম্প্রসারণ হয়েছে। যদি এর থেকে কমে যেত তাহলে কি হইতো? অষ্টক সংকোচন হইতো। এটা আমরা আগে পড়ে আসছি একবার। অষ্টক সংকোচন কখন হয়? সম্প্রসারণ কখন হবে? যখন 8-এর থেকে বেশি হচ্ছে তখন আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, এবার যাই। এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে সিকিউতে, যে বললাম তখন সিকিউতে প্রশ্ন আসলে কেমন হবে। XYZ দিছে, দিয়ে আমারে বলছে যে উপরে XCl4 আদৌ বিশ্লেষিত হয় কিন্তু ZCl4 হয় না কেন আর কি। এক্স কোনটা? এক্স এর মান হচ্ছে কত? এক্স মানে হচ্ছে 2s2 2p2, তাহলে এক্স হচ্ছে আমার কাছে 2s2 2p2, তার মানে এটা কি কোনটা? এটা হচ্ছে কার্বন, বুঝছো? তারপরে জেড কোনটা? জেড হচ্ছে আমার কাছে 3s2 3p2, তার মানে জেড হচ্ছে আমার কাছে সিলিকন, জেড হচ্ছে আমার কাছে সিলিকন। এটা তো আমরা একটু আগে লিখে আসলাম ব্যাপারটা। আচ্ছা তাহলে লিখি একটু আবার, আসো। XCl4 তুমি এভাবে লিখবা CCl4, ওকে। তারপর তুমি লিখলা ZCl4, এটা আসলে কি? SiCl4। তাহলে এর সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও, কোনো বিক্রিয়া হবে না। এর সাথে তুমি যদি পানির বিক্রিয়া দাও তখন এইখানে আবার বিক্রিয়াটা হবে, হইলে কি হবে? SiOH4, তার সাথে কি হবে? HCl উৎপন্ন হবে। ঘটনা তো এইটাই, এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, এই কথাটা মাথায় রাখবে আর কি। আচ্ছা